সারচার্জ আসবে, কিন্তু সেটা শূন্য 10%-এ আসে। এটা নিয়ে ভাইয়া, হাসা হয়েছে যে শূন্য 10% তো শূন্য, কি তাই না? আমি একটু জি কথা স্যার। বলি। আমরা এখানে আসসালামু যারা আলাইকুম। আছি, আমরা সার্টিফিকেট লেভেলে ট্যাক্সটা পাস করে আসছি। প্লাস হচ্ছে যে আমরা ট্যাক্স ক্যালকুলেশন গুলা এবং সার্টিফিকেট লেভেলের ক্লাসগুলো করার পরেই আমরা এটা পাস করেছি। এবং এই ক্লাসগুলো করার আগে একটু আমরা যখন স্টাডি করে আসি, তখন অন্যান্য সাবজেক্টে এগুলো আমরা আননোন, ওইগুলো আমরা নতুন সিলেবাস। কিন্তু ট্যাক্স এগুলো তো আমাদের পুরাতন সিলেবাস। ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করতে হয়, সার্চ কিভাবে হয়, এগুলো একটু যদি আমরা স্টাডি করে আসি, তাহলে স্যারও অনেক এক্সপার্ট পারসন। তার কাছ থেকে আমরা অনেক এক্সপার্ট কিছু শিখবো। হ্যাঁ, অনেক অ্যাডভান্স লেভেলের কথাবার্তা শিখবো। আর আমরা যদি এগুলোতে সময় নষ্ট করি, তাহলে আমাদের মনে হয় পারপাস, মানে ক্লাসের পারপাস গুলো সলভ হবে না। আমি আশা করব এগুলো হচ্ছে যে পরিপত্র, নির্দেশিকায় দেওয়া আছে যে সার্চ কিভাবে নির্ণয় করতে হয়। তারপরে হচ্ছে যে ট্যাক্স ক্যালকুলেশন কি, ওই পার্টনারশিপের কিভাবে ম্যাথমেটিক্স আছে, এগুলো অনেক সলভ আছে, ওগুলোতে অনেক ডিটেলস বলা আছে। সেগুলো একটু আচ্ছা, স্টাডি যাই করে হোক। বিশেষ করে ট্যাক্স না, ঠিক ব্যাকগুলো আছে। আমরা। আপনি লম্বা লেকচার ভাই দিয়ে দিলে কেমনে হবে? আচ্ছা, এত ভাই লম্বা হয়েছে লেকচার দিলে স্যার। কেমনে স্যার হবে? ইউ ক্যান মুভ অন স্যার, মুভ অন করুন প্লিজ। আচ্ছা, শোনেন। এইখানে দেখেন, কোম্পানি ট্যাক্স রেট, কোম্পানির তো দুই ধরনের। একটা হলো লিস্টেড আর একটা হলো নন লিস্টেড। যদি শেয়ার বাজারে লিস্টেড হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানি হয়, তাহলে তাদের ট্যাক্স রেট হচ্ছে 20%, বা 22.5 বা 25, এরকম ডিপেন্ডিং অন দ্য সাম কন্ডিশন। কিছু কিছু কন্ডিশন আছে, কন্ডিশনের উপরে ডিপেন্ড করে যে 20 হবে না 22.5 হবে না 25 হবে। তো সেই কন্ডিশনগুলো আমরা যখন কোম্পানির ট্যাক্স পড়াবো, একদিন একটা ক্লাস হবে আপনাদের কোম্পানি ট্যাক্স ম্যাটারে, ওই দিন আমরা দেখবো এটা। ওই ওই স্লাইডের মধ্যে এটা আছে যে কখন 20 হবে, কখন 22.5 হবে, কখন 25 হবে। জি ইকুয়ালি, স্যার। যেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন অথবা এওপি, অ্যাসোসিয়েশন অফ পার্সন, তাদের ট্যাক্স রেট হচ্ছে 27.5 বা 30। এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি, এখানে দুইটা কন্ডিশন আছে, যে দুইটা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে 27.5, আর যদি ফুলফিল না করে তাহলে 30, আইদার মানে 27.5 বা 30। তো এখানে কোম্পানি আছে আর্টিফিশিয়াল জুডিক্যাল পার্সন, মানে কৃত্রিম সত্তা বাংলায় বলে। আম, তো কৃত্রিম সত্তার মধ্যে আপনার এনজিও গুলো পড়ে। এনজিও পড়ে, তারপরে এরকম যদি কোনো সোসাইটি, এগুলো কিন্তু সব ওই আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। তারপরে ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, মানে এইরকম, মানে এই জিনিসগুলো কিন্তু এর ভিতরে পড়ে যাবে। এওপি, এওপি মানে হলো অ্যাসোসিয়েশন অফ পার্সন। অ্যাসোসিয়েশন অফ পার্সন মানে দুই ব্যক্তির সমন্বয়। অনেক সময় দেখা যায় দুইজন, দুইটা, ইভেন এটা জেভি, আর একটা নাম হলো জেভি, জয়েন্ট ভেঞ্চার। দুইটা কোম্পানি, দুইটা কোম্পানি একটা পার্টিকুলার কাজের জন্য তো মিলিত হয়েছে। ওই কাজ হয়ে গেলে জেবি ভেঙে যাবে, জেবির অস্তিত্ব থাকবে না। তো ওইটার একটা স্ট্যাটাস দেওয়ার জন্য এটাকে এওপি বলে, অ্যাসোসিয়েশন অফ পার্সন। অ্যাসোসিয়েশন অফ পার্সনের বাংলা হচ্ছে ব্যক্তি সংঘ। তো দুইজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি, তারা যদি পার্টিকুলার কোনো কাজের জন্য মিলিত হয়, তো তাদের ওইটার স্ট্যাটাসটা হয় এওপি। যেমন ধরেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এখন সরকার এটা টেন্ডার দিল। এখন এই জিকে শামীম তো বিশাল এক কন্ট্রাক্টর। এখন জিকে শামীমও পারতেছে না। দেখা গেল যে তার আছে হাজার হাজার কোটি টাকা, আর একজন আছে হাজার হাজার কোটি, দুইজন মিলিত হলো যে আসো আমরা দুইজন মিলে 20,000 কোটি টাকার কাজ নেই। তখন তারা একটা জেভি করলো যে আমরা দুইজনেই মূলধন সরবরাহ করব, এই কাজটা ধরবো, ইত্যাদি ইত্যাদি। তো পার্টিকুলার কোনো কাজের জন্যই আসলে এওপি গুলো হয়, অ্যাসোসিয়েশন অফ পার্সন হয়। তো সেই অ্যাসোসিয়েশন অফ পার্সনের ট্যাক্স রেট কিন্তু কোম্পানি ট্যাক্স রেট হবে 27.5 বা 30, এই। এরপরে আসেন ওয়ান ম্যান কোম্পানি। ওয়ান ম্যান কোম্পানি ট্যাক্স রেট হচ্ছে 22.5 বা 25। ওই কন্ডিশনগুলো কিন্তু সব জায়গায় কমন। ওই কন্ডিশন দুইটা মানলে সাড়ে 22.5, না মানলে 25, শাস্তি হিসাবে আর কি, এই। তো এরপরে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, তাদের ট্যাক্স রেট হচ্ছে 37.5। আর যেগুলো শেয়ার বাজারে নন লিস্টেড, যেমন মধুমতি ব্যাংক, মেঘনা ব্যাংক, তারপরে বিদেশি ব্যাংক যেগুলো আছে, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এদের ট্যাক্স রেট হচ্ছে 40। বা আপনার মেট লাইফ ইন্স্যুরেন্স, হ্যাঁ, তাদের সেটাও যেহেতু এমনি ওই যে আছে না মেট লাইফ, ওদেরও 40। এরপরে স্যার, দেখেন ওয়ান ওয়ান পার্সন কোম্পানি, স্যার এটা কি এক মালিকানা জাতীয়, একজন যে বিজনেস করে? হ্যাঁ, আসতেছি, দাঁড়ান এটা শেষ করি তারপরে। তারপরে নন লিস্টেড তো বললামই, মার্চেন্ট ব্যাংক। মার্চেন্ট ব্যাংক যেটা, সেটা হলো যে প্রত্যেকটা ব্যাংকের একটা লেজুর ব্যাংক থাকে, সেটার নাম হলো মার্চেন্ট ব্যাংক। যেমন প্রাইম ব্যাংকের
মার্চেন্ট ব্যাংকের নাম হচ্ছে প্রাইম সিকিউরিটিজ লিমিটেড। তো এইরকম আর কি, প্রতিটা ব্যাংকেরই এরকম সিকিউরিটি, যারা শেয়ার কারবারিদেরকে লোন দিয়ে থাকে, অন্য কাউকে লোন দেয় না। তো ওই ওই ব্যাংকে বা ওই হাউসকে, ওই কোম্পানিটাকে বলা হয় মার্চেন্ট ব্যাংক বা কোম্পানি। তো তাদের ট্যাক্স রেট হচ্ছে কিন্তু 37.5। সেটা লিস্টেড হোক নন লিস্টেড হোক তাতে কিছু যায় আসে না। আর মোবাইল ফোন কোম্পানির ট্যাক্স রেট হচ্ছে আইদার 40 or 45। তো 40 হচ্ছে যদি সেটা লিস্টেড হয় শেয়ার বাজারে, যেমন গ্রামীণ ফোন, রবি, এদের ট্যাক্স রেট হচ্ছে 40। কিন্তু বাংলা লিঙ্কের ট্যাক্স রেট হচ্ছে 45, কারণ বাংলা লিঙ্ক এখনো শেয়ার বাজারে লিস্টেড না, এই কারণে আর কি। লাস্ট যেটা, সেটা হলো যারা বিড়ি, সিগারেট, গুড়, জর্দা এগুলো তৈরি করবে, এরা সেটা কোম্পানি হোক, ফার্ম হোক, ব্যক্তি হোক, তার ট্যাক্স রেট হচ্ছে 47.5%। মানে 45% হচ্ছে ট্যাক্স, আর 2.5% হচ্ছে ইনকাম সারচার্জ। মানে সোজা কথায় 47.5। এখানে সরাসরি 47.5ও লেখা যেত, কিন্তু এটা বেশি খারাপ দেখায় যে একটা লোক যে 100 টাকা আয় করলে 47.5 টাকা তাকে একটা সরকারকে ট্যাক্স দিতে হবে, তো তার থাকলো কি? তো তো বরঞ্চ 45 করা প্লাস 2.5% হচ্ছে টোবাকো সারচার্জ, মানে খারাপ জিনিস বানানোর কারণে। অবশ্য সেটাও ইনকামের উপরে, সম্পদের উপরে না। এই এরকম বিষয়টা। এবং মজার বিষয় হলো এই যে রেটটা দেখতেছেন 45 + 2.5, এটা কিন্তু কোম্পানির না, এটা কিন্তু কোম্পানি, ফার্ম, ইন্ডিভিজুয়াল যেই হোক। যেমন আপনার ডক্টর মিস্টার কাউস মিয়া, এই কাউস মিয়া পুরান ঢাকায় থাকে, পাতলা খান লেনে, এবং সে বাংলাদেশের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। ওনার বয়স হয়ে গেছে 90 বছর না 92 বছর, সেদিন আসছিল ওই ট্যাক্স কার্ড নিতে। এবং সে বাংলাদেশের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। এত মহারথী থাকতে কোথাকার কোন কাউস মিয়া হচ্ছে বাংলাদেশের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, এই ডিউ টু দিস। কারণ ওই কাউস মিয়ার কিন্তু 3.5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত না। যে স্লাইড আপনারা অনেকক্ষণ যাবত টানানো ছিল, যে কোনো ব্যক্তি প্রথম যা ইনকাম হবে তার প্রথম 3.5 লক্ষ টাকা শূন্য, কাউস মিয়ার বেলায় 3.5 লক্ষ শূন্য না। কেন না? কাউস মিয়া খারাপ জিনিস বানায়। কি বানায়? হাকিমপুরি জর্দা বানায়। এই তার অপরাধ। এই অপরাধে তার তার যদি 100 টাকা ইনকাম হয়, তার 45 টাকা হচ্ছে ট্যাক্স, আর 2.5 টাকা হচ্ছে তার ইনকাম সারচার্জ, টোবাকো সারচার্জ। এখন আসেন যে সারচার্জ কত প্রকার ও কি কি। সারচার্জ জানেন আপনারা? সারচার্জ কত প্রকার ও কি কি আমি বলি। সারচার্জ 3 প্রকার। কি কি? আগের স্লাইডে আগের স্লাইডে দেখছেন যে ওয়েল সারচার্জ, এখন দেখতেছেন টোবাকো সারচার্জ। আর আরেকটা আছে যেটা এবারের বাজেটে আসছে, সেটার নাম হচ্ছে পরিবেশ পরিবেশ সারচার্জ, আচ্ছা। এনভায়রনমেন্ট। সেটা হলো যদি কারোর একাধিক গাড়ি থাকে, তাহলে পরবর্তী প্রতিটা গাড়ির উপরে তাকে আপনার কার্বন ট্যাক্স দিতে হবে। এই মানে এনভায়রনমেন্ট সারচার্জ, মানে কার্বন নিঃসরণ করে, তো বায়ু দূষণ করে, সেটার কারণে আর কি। যাই হোক, সেগুলো আবার বাসের উপরে করে নেই। করা উচিত ছিল বাসের, কারণ বাসের পিছন দিক দিয়ে কালো ধোঁয়া বের হয়, ওইটা সবচেয়ে বেশি পরিবেশ দূষণ করে। কিন্তু বাসের উপরে করে নেয়, ট্রাকের উপরে করে নেয়, ট্যাক্সটা স্যার বেশি। করছে ব্যক্তিগত গাড়ির উপর। এটা হলো ওই একজনই শেয়ার হোল্ডার। মানে এখন এদিকে সে দেশে 16 কোটি মানুষ, 1 কোটি 1.5 কোটি টিআইএন হোল্ডার হবে। হয়তো 10 ডিজিটের যে টিন, সেটা দেখা যায় যে না, ওটাতে কাভার হচ্ছে না, অথবা ওইটার যে এই ওটা কি বলে জানি, ওইখানে হয়তো ওটা নিতে পারছে না, বা ওইটা হয়তো দুর্বল ছিল, এরপর অন্য সফটওয়্যার নিল। সেই সব কারণেই হয়েছে আর কি। ঠিক আছে, ওটা থ্যাংক একটা ইউ স্যার। একটা প্রজেক্টের আওতায় কোশ্চেন ছিল স্যার। এই, হ্যাঁ কি? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আমি একটা বিষয়ে সবকিছু যে শুনলাম, একটা কোশ্চেন কেউ করিনি, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। সেটা হলো ব্যক্তিজনের ক্ষেত্রে, মনে করেন একটা ব্যক্তির শুধু বিজনেস ইনকাম আছে,
এবং এই বিজনেস ইনকামের ট্যাক্স হচ্ছে ফাইনাল সেটেলমেন্ট। এখন ওনার না অ্যাকচুয়াল না ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স ক্যালকুলেশন করলে ওনার আসছে মনে করেন 10,000 টাকা ট্যাক্স আসছে, কিন্তু ওনার ওই ট্যাক্স দেওয়া হচ্ছে 15,000 টাকা। এখন আমি যখন ফার্স্ট টাস্ক কাটবো তখন আমার তো ফাইনাল 15,000 টাকা পেমেন্ট করতে হবে, তাহলে আমি কি 15,000 টাকার উপরে কাটবো ফার্স্ট টাস্ক নাকি 10,000 টাকার উপরে কাটবো? না, 15-র উপরে। 15-র উপরে। তার মানে আমাকে দেখতে হবে যে আমি ফাইনাল কত পেমেন্ট করতে হবে, ফাইনাল যেটা হুম, পেমেন্ট থাকবে সেটার উপরে। অবশ্যই অবশ্যই। আর আমি স্যার ওই যে ফার্স্ট যেটা, এটা কি এই 5,000 টাকা যেটা বেশি পেমেন্ট করেছে এইটা থেকে অ্যাডজাস্ট করতে পারবো, নাকি আমার এর বাইরে দিতে হবে? আচ্ছা বুঝি নাই কি। স্যার, আমার হচ্ছে 10,000 টাকা অ্যাকচুয়াল ট্যাক্স আছে, কিন্তু আমার পরিশোধ করা হচ্ছে হ্যাঁ, 15,000 ওগুলো তো টাকা। সব ওই শুনছি, 15,000 টাকা ওগুলো তো সব শুনছি। আপনার কোশ্চেন তো জি। আমি পুরোটাই শুনছি যে স্যার আমার স্ল্যাবে হ্যাঁ। যদি আমি ট্যাক্স রেট অ্যাপ্লাই করে, আপনার কোশ্চেনটা আমি বলি সবাইকে। সেটা হলো যে জি। আমি আমার ট্যাক্স হিসাব করে দেখলাম যে আমার ট্যাক্স আসে 10,000, কিন্তু আমার জি। অলরেডি কাটা আছে 15,000, এবং আইনে বলছে 15,000। ওইটা মিনিমাম ট্যাক্স। তো সুতরাং জি। ওইটা আমার তো মানে দিতেই হবে। আমি এমন না যে এখান থেকে। এখন এই 1500 টাকা আমার তো অলরেডি ওখানে 15,000 টাকা দেওয়া আছে, এখন ওখান থেকে কি অ্যাডজাস্ট করার কোনো অপশন আছে এই পনেরো না পনেরোশো টাকা না, আপনার 16,500। ও সাড়ে আচ্ছা, ষোলো আমার হাজার এক্সট্রা 15,500 1500 দিতে হবে, এটাই হুম। শুধু না? ওকে। 15,000 কাটা আছে, আরো 1,500 পকেট থেকে মানি ব্যাগ থেকে বের করে আরো 1,500 দিতে হবে। ওকে, ঠিক আছে। এই আর কি। স্যার, স্যার আমার ওয়েলথ একটু একটু সারচার্জটা স্যার কি একটা গাড়ির অ্যাডভান্স যে ট্যাক্স দেওয়া হয় সেটার সাথে অ্যাডজাস্ট করা যাবে? কি বুঝি নাই, আবার বলেন। আর কি? স্যার বললাম ওয়েলথ সারচার্জ যেটা, সেটা কি হ্যাঁ, গাড়ির যে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয় সেটার সাথে অ্যাডজাস্ট করা যাবে কিনা? গাড়ির ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট করা যাবে। আপনার ট্যাক্স যেটা সেটার সাথে না, সারচার্জ আলাদা দিতে হবে আপনাকে। গাড়ির গাড়ির যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা নিয়ে নেয় আপনার রেজিস্ট্রেশনের সময় বা ফিটনেসের সময়, সেইটা আপনার ট্যাক্সের সাথে সমন্বয় হবে, সারচার্জের সাথে সমন্বয় হবে না। এটা আমি উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি, যাতে করে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্লিজ স্যার। কিরকম, আমি একটা উদাহরণ দেই। তো দিলে আর ব্রেক দেবো কিভাবে? তো এখন উদাহরণটা হলো এরকম যে আমার আমার গাড়ির জন্য, আমার একটা গাড়ি আসছে। এটার জন্য আমার মিরপুর বিআরটিএ তে প্রতি বছর 25,000 টাকা আমার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয়। তো আমি চাকরি করি। তো আমার এই বছরে আমার ইনকাম ট্যাক্স আসছে 16,000 টাকা, আর আমার সম্পদ 5 কোটি টাকা। তো 16,000 টাকা আমার আসছে ইনকাম ট্যাক্স। তো 16,000 আসছে, কিন্তু আমার কাটা আছে, আমার অলরেডি গাড়ির জন্য দেয়া আছে 25,000। তাহলে এই 25,000 মানে 16,000 মাইনাস 25,000 সমান সমান রসগোল্লা। তার মানে গেল আমার ট্যাক্স কত? ট্যাক্স ডিটারমাইন হলো 25,000 টাকা। এখন আমাকে সারচার্জ দিতে হবে 2,500 টাকা, যেহেতু আমার সম্পদ 5 কোটি টাকা। বুঝতে পারছেন? একদিকে আমার 25,000 গেল গাড়ির জন্য এআইটি, আবার নতুন করে আমার মানিব্যাগ থেকে এখন 2,500 টাকা খুলে আবার জমা দিতে হবে। বিষয়টা এরকম। কিন্তু ওই মনে দুঃখ রাখা যাবে না, মনে কোনো কষ্ট দুঃখ এগুলো রাখা যাবে না যে আমার ট্যাক্স হয় 16,000, একদিকে গাড়ির জন্য নিল 25,000, আবার এখন নিবে 2,500। ব্যাপারটা বুঝছেন? জি স্যার, ওকে। এই, এটাই আর কি। ঠিক আছে, তাহলে আমার একটা ব্রেকে যাই। জি স্যার। স্যার কত মিনিটের জন্য এটা স্যার? 10 মিনিট? হ্যাঁ, 10 মিনিটের ব্রেক, 10 মিনিটের একটা break। ওকে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। এইটুকুর আবার কি রাখবেন দাও?
না না আচ্ছা, কারো কাছে কি রেকর্ডিং সেভ করা আছে? একটু দেওয়া যাবে হোয়াটসঅ্যাপ ইয়েতে? আচ্ছা, আমরা আবার শুরু করি। জি স্যার। জি স্যার, আমরা রেডি আছি। ওকে। আচ্ছা, এখন দুইটা খুচরা জিনিস একটু দেখাই। সেটা হলো ইনকাম ট্যাক্স অথরিটি সম্পর্কে আমাদের ধারণা আছে কিনা। যাব না, যাব না। বই নাই? আমি ব্যবস্থা করছি, মা আসতেছে তো। হুম, হুম। এই যে এই আঙ্গুলটা
আচ্ছা দেখেন, ইনকাম ট্যাক্স অথরিটি, এটার আপনার টপ টু বটম, টপ মোস্ট অথরিটি হচ্ছে এনবিআর, আর লোয়েস্ট অথরিটি হচ্ছে ইন্সপেক্টর। এবং ইন্সপেক্টরের নিচেও কিছু পদ আছে, বাট সেগুলো ক্লাস 2 পদ। আর তারা ধরেন ক্লার্ক আছে, পিওন আছে, তারা কোনো অথরিটির মধ্যে পড়ে না। হুম। তাহলে এখানে 2 এবং 3 এরা হচ্ছে সুপারভাইজারি, সুপারভাইজারি অফিসার। 3 এবং 4 কমিশনার সাধারণত একটা জোনের হেড। আর 5, 6, 7 এরা হচ্ছে অ্যাসেসিং অফিসার, এদেরকে বলা হয় অ্যাসেসিং অফিসার। মানে যারা ট্যাক্স অ্যাসেসমেন্ট করে। এবং এখানে ভাইটাল পোস্ট কিন্তু ডিসিটি, ডিসিটির পোস্টটাই হচ্ছে ভাইটাল। এখানে যারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করে, মানে তাদের পদবিগুলো প্লুরাল কেন? তারা 3টা ট্যাক্স নিয়ে ডিল করে। এই 3টা ট্যাক্স কি কি কেউ বলতে পারবেন? শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে। শুনতে পাচ্ছি স্যার। ওকে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যারা চাকরি করে তারা 3টা ট্যাক্স নিয়ে ডিল করে, সেই 3টা কি কি? স্যার ইনকাম ট্যাক্স, কাস্টমার, ভ্যাট। হয় নাই? স্যার একটা আছে অ্যাপেলেট আছে, ইনকাম ইনকাম ট্যাক্স, ট্যাক্স গিফট অ্যাপেলেট, ট্যাক্স, আরেকটা যেন কি ইনকাম ট্যাক্স স্যার জুডিশিয়াল, ট্রাভেলিং ট্যাক্স। জুডিশিয়াল। ট্রাভেল ট্যাক্স, ইয়েস। এই 3টা। হুম। আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, এবং তারা টোটাল 3টা ট্যাক্স নিয়ে ডিল করে: ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স এবং ট্রাভেল ট্যাক্স। ট্রাভেল ট্যাক্স মানে বেসিক্যালি ফরেন ট্রাভেল ট্যাক্স। তো এবারের আয়কর আইনে আপনার লোকাল ট্রাভেলের উপরেও 200 টাকা ট্রাভেল ট্যাক্স আরোপ করছে, ঢাকা, চিটাগাং বা ঢাকা, কক্সবাজার ইত্যাদি। তো এই কারণে আপনি দেখবেন যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যারা চাকরি করে তাদের প্রত্যেকের পদবি হচ্ছে প্লুরাল, নট সিঙ্গুলার। তো এই আর কি। এবং এখানে ভাইটাল পোস্ট কিন্তু ডিসিটি, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। এবং আপনারা সামনের ক্লাসগুলোতে আপনারা প্রচুর ডিসিটি পাবেন, কথায় কথায় ডিসিটি ডিসিটি, কারণ ডিসিটি অ্যাসেসমেন্ট করে, ডিসিটি কত টাকা ট্যাক্স করলো কি করলো, সবসময় ডিসিটি কথাটা বেশি আসবে আমাদের কথায় কথায়। বুঝতে পারছেন? জি স্যার। এই তো জয়েন্ট কমিশনার হচ্ছেন জোনের হেড, আর না, এডিশনাল কমিশনার জোনের হেড হচ্ছে কমিশনার। কমিশনার। হ্যাঁ, তার আন্ডারে থাকে এডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার। এরা সুপারভাইজ করে এই ডিসিটি, এসিটি, ইএসিটি, এদের কাজ। বুঝতে পারছেন? রেঞ্জ প্রধান যারা থাকেন তাদের পদবি ওই হচ্ছে রেঞ্জ 1, রেঞ্জ 2 এরা থাকে হলে এইখানে 3 এবং 4। বুঝতে পারছেন? আচ্ছা। 3, 4 এরা হচ্ছে আপনার সুপারভাইজারি অফিসার, রেঞ্জে পোস্টিং থাকে। এই কিন্তু স্যার বেশি কাজ করে আপনার ডিসিটি, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, deputy মানে commissioner। ওরা গুরুত্বটা ডিসিটি বেশি। বেসিক্যালি সার্কেলের প্রধান হয় আর কি, হুম। যে জায়গাতে অ্যাসেসমেন্টটা উনি করেন। হ্যাঁ, কিন্তু ওই আপনার সবকিছু যাচাই বাছাই করা, এটা সেটা তদন্ত, এগুলো সব ওরাই বেশি করে, হ্যাঁ, অবশ্যই। ডেপুটি ডিসিটি কমিশনার অফ ট্যাক্সেস। স্যার তাহলে এসিটি কি ডিসিটির আন্ডারে কাজ করে? না, এই যে 5, 6, 7 এরা সবাই ভাই ভাই, আমাদের ভিতরে কোনো বিভেদ নাই। এরা কারোর সারও থাকে না। মানে আজগুবি জিনিস, এটা অন্য ক্যাডারে নাই। এইখানে হয়েছে কি, 3 জনের একই কাজ। বুঝতে পারছেন? অনেক স্যার। এসিপিও তো সার্কেলের প্রধান থাকেন স্যার। কি থাকে? ইএসিটি। সার্কেলের প্রধান কি এসিটি হতে পারে? হ্যাঁ, এরকম হ্যাঁ, হয় বোধহয়। হ্যাঁ, এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস, ইএসিটি। তারাও তো ওনারাও সার্কেল, সার্কেলের থাকেন। একই কাজ, একই। মানে এখন হচ্ছে গুরুত্ব বুঝা, যে সার্কেলটা বড়, মানে কোম্পানি সার্কেল, ওইখানে ডিসিটি দের পোস্টিং দেয়, যেখানে স্যালারি সার্কেল ওইখানে হয়তো এসিটি মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, বা বিজনেস সার্কেল ওখানে ইএসিটি কে দিল।
সেটা চয়েস, কমিশনার কোথায় কোন সার্কেলে কাকে পোস্টিং দিবে, কিন্তু দিতে পারে, তিনজনের যে কোনো একজনকেই দিতে পারে, এরকম বিষয়টা আর কি। তো যাই হোক আর কি, কেউ কারোর বস না। এই যে 5 6 7, তাদের বস হচ্ছে 3 অথবা 4। বুঝতে পারছেন? জি তো স্যার, স্যার ক্লিয়ার একটা স্যার। প্রশ্ন ছিল, সেটা হ্যাঁ, হচ্ছে ইন্সপেক্টর যারা মানে নন ক্যাডার যারা, ওনারা প্রমোশন পেয়ে সর্বোচ্চ কত উপরে যেতে পারে? যত উপরে যাইতে পারে আর কি, কোনো বাধা নাই, বয়স থাকতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বয়সের ভারে আগেই যদি মানে এই পড়ে, ওই যে কেউ ধরে পড়ে, তাহলে কেমন হবে? তো যেতে কোনো বাধা নেই। সেক্ষেত্রে স্যার অ্যাপিলেট ট্রাইব্যুনালের মেম্বার যারা, তারা তো কমিশনারের উপরে থাকবেন, না, ওইটা আবার এই মানে ইনকাম ট্যাক্স অথরিটির মধ্যে আবার ট্রাইব্যুনাল। অপারেটিং মধ্যে পড়ে না। আচ্ছা আচ্ছা, ওটা তো জুডিশিয়াল একটা বিষয় বলে। জুডিশিয়াল, হ্যাঁ। যদিও ওখানে যারা ট্রাইব্যুনালে যারা মেম্বার তারা সবাই কমিশনার বর্তমানে আর কি, মানে সিটিং কমিশন। যদিও সেখানে নিয়ম আছে যে আইসিএমএ, তারপরে সিএ, তারপরে অন্যান্য ওনারা ওই জায়গা যে থেকেও। 20 বছরের এক্সপিরিয়েন্সে হয়তো না, আট হ্যাঁ, বছরের হ্যাঁ, এক্সপিরিয়েন্স থাকতে পারবে না। এরকম আছে, এরকম বিভিন্ন রকম আছে। ইভেন রিটায়ার্ড এনবিআর এর মেম্বার, রিটায়ার্ড কমিশনার, তাদেরকেও পোস্টিং দেওয়া যাবে, এরকমও বিধান আছে। তাদের আইটিপিরাও তো আছে বোধহয়, 20 ইয়ার্স আইটিপিও, যদি এক্সপিরিয়েন্স আইটিপিও হয়। 20, হ্যাঁ, রাইট। কিন্তু এখন বাস্তবে দেখি, তারপরে জুডিশিয়াল মেম্বাররা থাকতে পারবে, মানে বিচারপতিরা, যারা ডিস্ট্রিক্ট জাজ, মানে তারাও পারবে এখানে। এই সিটিং ডিস্ট্রিক্ট জাজ বা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ, মানে এদেরকেও প্রভিশন আছে, কিন্তু বর্তমানে বাস্তবে কেউই নাই। বাস্তবে পুরোটাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দখল করে আছে। জি স্যার, মানে অনেক কিছু বলা আছে কিন্তু বাস্তবে স্যার এটা কার্যকারিতা কম। হুম, হুম, সেইটাই। ঠিক আছে। জি স্যার, জি ক্লিয়ার স্যার। স্যার। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু দেখাই। এটা হলো যে আপনারা জানেন যে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে পার্থক্য কি? জি স্যার। তো ইনকাম ইয়ার এগুলো প্রথম দিকের ক্লাসে যদি না বলি, তাহলে আর পরে আর এই সুযোগ পাওয়া যাবে না। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখেন, যে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার, এই কথাগুলো আমাদের পরবর্তী ক্লাসে মানে কমন কিছু কথা এগুলো। তো সুতরাং এগুলো যদি প্রথম দিকে আমি খোলসা করে না নিই, পরের দিকে সমস্যা হবে ক্লাস কন্টিনিউ করতে। তো ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার এর এর সবচেয়ে সোজাভাবে বললে, যেটা বাংলায় বলে এটাকে আয় বর্ষ, মানে যে বছরে করদাতা আয় করে। আর পরের বছরটাকে বলা হয় কর বর্ষ, অ্যাসেসমেন্ট ইয়ার। যদিও আমরা বাংলায়, আমরা যখন এটা ইংলিশ ভার্সন করি, তখন এটাকে অ্যাসেসমেন্ট না করে এটাকে ট্যাক্স ইয়ার এরকম আমরা করছিলাম। এখন জানি না ইংলিশ ভার্সনে এখন এটা কেমন আসছে। যেহেতু ইংলিশ ভার্সনটা এখনো বের হয় নাই, এই জন্য আমরা ইনকাম ইয়ার এবং ট্যাক্স ইয়ার না বলে অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ারের বাংলা হচ্ছে কর বর্ষ। তো করের ইংরেজি তো ট্যাক্স, সেই হিসেবে ট্যাক্স ইয়ারই হওয়ার কথা, সহজভাবে মানুষ যাতে বুঝতে পারে। তো ইনকাম ইয়ার, ইনকাম, মানুষের ইনকাম করা যখন সারা হয়, পরের বছরে যখন তাকে ধরা শুরু হয়, বা সে পরের বছরে যখন রিটার্ন সাবমিট করবে, ওইটাকে বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার। মানে রবীন্দ্রনাথের গানের মতো, তোমার হলো সারা, আমার হলো শুরু। আয় করা যখন সারা হয়, পরের বছরে তার ধরা শুরু হয়, ট্যাক্স দেওয়া, ব্যাপার স্যাপার চলে আসে, রিটার্ন দাখিল ইত্যাদি আর কি। এখন আসেন, ইনকাম ইয়ার ইউজুয়ালি হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। ফিনান্সিয়াল ইয়ার মানে হচ্ছে জুলাই টু জুন। জুলাই টু জুন অর্থাৎ জুলাই থেকে শুরু করে পরের বছরের জুন পর্যন্ত, এই যে 12 মাস, এই ফিসকাল ইয়ারটাকেই বলা হয় ফিনান্সিয়াল ইয়ার। এইটাই হচ্ছে আমাদের ইনকাম ইয়ার, বা এইটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইয়ার। হিসাব বর্ষ, আয় বর্ষ, আমরা যাই বলি, এটা এখানে ইনকাম ট্যাক্সে এটাকে পরিষ্কারভাবে ডিফাইন করা আছে যে ইনকাম ইয়ার মাস্ট বি দ্য ফিনান্সিয়াল ইয়ার। বুঝতে পারছেন? তবে ইন্ডিয়াতে কিন্তু ইনকাম ইয়ার আবার ভিন্ন। তারা ফলো করে ইন্ডিয়ান ইংলিশ ফিনান্সিয়াল ইয়ার। সেটা হলো এপ্রিল টু মার্চ, 1 এপ্রিল থেকে শুরু করে পরের বছরের 31 মার্চ হলো ইন্ডিয়াতে শেষ হয়।
তাদের ফিসকাল ইয়ারটা বা তাদের ইনকাম ইয়ারটা। তো এরকম এক এক দেশে এক এক রকম। আমাদের দেশে হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার, এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান, এদের ইনকাম ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার মাস্ট বি দ্য ক্যালেন্ডার ইয়ার, জানুয়ারি টু ডিসেম্বর। ঠিক আছে, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে বিদেশি কোম্পানির ক্ষেত্রে ইনকাম ইয়ার হবে বিদেশে যা এখানেও তা। নাহলে তারা মানে অ্যাকাউন্টস কনসলিডেটেড করবে কিভাবে? একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, বাটা শু কোম্পানি, তার ওয়ার্ল্ড ওয়াইড যদি একই ইনকাম ইয়ার না হয়, একই অ্যাকাউন্টিং ইয়ার না হয়, তারা কনসলিডেটেড অ্যাকাউন্টস কিভাবে করবে? তো সুতরাং আমরা কি শিখলাম? 3টা কথা শিখলাম। কি 3টা কথা? 1 নাম্বার হলো যে ইনকাম ইয়ার কি হবে, এটা ইনকাম ট্যাক্স বলে দিছে যে বাংলাদেশের প্রতিটা ব্যক্তি, প্রতিটা কোম্পানি, প্রতিটা এনজিও, সবার ক্ষেত্রে আপনার ইনকাম ইয়ার মাস্ট বি দ্য ফিনান্সিয়াল ইয়ার। এক দেশ এক রেট, বাংলা লিঙ্ক। সেটা কি? জুলাই টু জুন, আর কোনো কথা নাই। এক একজন এক এক রকম ভাবে ইনকাম ইয়ার করবে। একটা কোম্পানি যখন ফর্ম হবে, সে তখন লিখবে যে আমি ইনকাম ইয়ার করব সেপ্টেম্বর টু আগস্ট। চলবে না, কোনো কথায় কাজ হবে না। আইন করছে কড়াকড়ি ভাবে, এবং আপনার আরজেসিও কিন্তু রেজিস্টার, মানে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করবে না, ইনকর্পোরেশন করবে না, যদি তারা ওই ফিনান্সিয়াল ইয়ার ফলো না করে। তো ফিনান্সিয়াল ইয়ার এখন মানে এটা একদম ধরা বাঁধা, আইনেই ধরা বাঁধা যে ইনকাম ইয়ার মাস্ট বি দ্য ফিনান্সিয়াল ইয়ার। তো যার কারণে আপনি দেখবেন যে সিএ ফার্মে যদি আপনারা থাকেন, এখন কি পরিমাণ ব্যস্ততা সিএ ফার্মের অডিটের। তো ওই কারণেই কিন্তু। আর ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, এদের ক্ষেত্রে ইনকাম ইয়ার ক্যালেন্ডার ইয়ার, অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর। আর বিদেশি কোম্পানির ক্ষেত্রে বিদেশে যা এখানেও তা, অর্থাৎ তাদের গ্লোবালি তারা যে ইয়ারটা ফলো করে, বাংলাদেশে যদি সেই ইয়ারটাই তারা রাখতে চায়, ডিসিটির কাছে অপশন এক্সারসাইজ করলে ওইটাই তাদের ইনকাম ইয়ার হিসাবে পরিগণিত হয়। এটা হলো 3 নম্বর কথা। 4 নম্বর কথা হলো ইনকাম ইয়ার মে বি লেস দ্যান 12 মান্থ বাট ক্যানট এক্সিড 12 মান্থ। 12 মাসের বেশিতে কখনো বছর হবে না, বাট 12 মাসের কমেও বছর হতে পারে। তো কোন কোন ক্ষেত্রে 12 মাসের কমে বছর হতে পারে? যেমন কেউ ব্যবসা বন্ধ করে দিল, অথবা কেউ নতুন ব্যবসা শুরু করলো, অথবা কেউ চিরতরে বাংলাদেশ ছেড়ে চলে গেল, বা জাহাজ চলে গেল। এরকম বিভিন্ন কারণে আসলে 12 মাসের কমেও কিন্তু বছর হতে পারে। এই আর কি। তাহলে আমাদের ইনকাম ইয়ার পড়ানো শেষ। এখন আসেন অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার মানে যে বছর মানে হলো, বছর যখন শেষ হলো, তার পরের ফিনান্সিয়াল ইয়ারটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। প্রত্যেকটা অ্যাসেসমেন্ট ইয়ার হবে জুলাই টু জুন। যেরকম ধরেন 22-23, এইটা যদি হয় ইনকাম ইয়ার, তাহলে তার করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার হবে 23-24। বিষয়টা এরকম আর কি। তো এখানে পড়ে দেখতে পারেন যে অ্যাসেসমেন্ট ইজ এ, মানে হাইলাইট করা, আন্ডারলাইন করা, অ্যাসেসমেন্ট ইয়ার মিনস দ্য পিরিয়ড অফ 12 মান্থস কমেন্সিং অন দ্য ফার্স্ট ডে অফ জুলাই এভরি ইয়ার। প্রতি বছর 1 জুলাই থেকে যে বছরটা শুরু হবে, ওইটাই হবে এক একটা অ্যাসেসমেন্ট ইয়ার। এখানে আপনার এক্সাম্পল দেওয়া আছে 5টা। এক্সাম্পল 5টা যদি একটু আপনি ফলো করেন, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। যদি ইনকাম ইয়ারটা শেষ হয় 30শে জুন 2023, তার মানে ইনকাম ইয়ার কি হবে? ইনকাম ইয়ার হবে 2022-23। তাহলে 2022-23 যদি ইনকাম ইয়ার হয়, তার করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে? 23-24। বুঝতে পারছেন? তো এখন অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু জি স্যার। 1 জুলাই থেকেই শুরু হবে। এবং এই যে একটা কোম্পানি যে 22-23 হচ্ছে ইনকাম ইয়ার, সে একদিনও সময় পেল না, একদিনও ফুরসত পেল না, পরের দিন থেকেই তার অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয়ে গেছে। 30শে জুন শেষ হয়েছে, পরের দিন সকালবেলা 1 জুলাই থেকেই তার অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন? আমি ডান পাশে না যাই, আপাতত না যাই, এই প্রথম তিনটার মধ্যেই থাকি, মানে ইনকাম ইয়ার এন্ডেড অন, ইনকাম ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার। পরেরটাতে একটু পরে যাই। আচ্ছা, তারপর 2 নম্বরে দেখেন, যদি কোনো কোম্পানির ইনকাম ইয়ার শেষ হয় 30শে জুন 2022, বিদেশি কোম্পানি, বাটা শু কোম্পানি কথার কথা, বা ব্রিটিশ আমেরিকান টোবাকো, এখন ওইটা যদি তাদের ইনকাম ইয়ার এন্ডেড হয়, তার মানে তার ইনকাম ইয়ারটা কি? 1/10/2021 হইতে 30/9/2022। এই যদি হয়, তার অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে? অ্যাসেসমেন্ট ইয়ার হবে 23-24। কেন 23-24 হবে? কারণ তার বছর শেষ হয়েছে কবে? ইনকাম ইয়ারটা শেষ হয়েছে
সেপ্টেম্বর 2022 এবং ইনকাম ইয়ার যখন শেষ হবে তার পরবর্তী 1 জুলাই থেকে অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে। তা আপনি হিসাব করে দেখেন যে 30 সেপ্টেম্বর 2022-এর পরে পরের 1 জুলাই আসতে 9 মাস পরে আসবে। আসুক, প্রথমটাতে একদিনও সময় দেয় নাই, পরের দিনই 1 জুলাই। আর এই 2 নম্বরটায় 1 জুলাই আসতে 9 মাস লাগবে। লাগুক, তাতে কিছু আইনে যা মানে যা হয় তাই হবে। 3 নম্বরটা দেখেন, 3 নম্বরটা হচ্ছে ইনকাম স্যার ইয়ার। এটা কি বিদেশি কোম্পানির জন্য? হ্যাঁ, 2 নম্বরটা সেকেন্ড বিদেশি অপশনটা কোম্পানি, বলেই তো নিছি, বাটা শু কোম্পানি, ব্রিটিশ, বললাম না আপনাকে। 3 নম্বরটা হচ্ছে ধরেন ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, এদের ইয়ার এন্ডিং হচ্ছে 31/12/2022। তো এর ইনকাম ইয়ার হচ্ছে 2022। হুম, ইনকাম ইয়ার হচ্ছে 2022, মানে আসতো 2022, মানে কি 2022-এর 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2022। তো যদি তাই হয় তাহলে তার অ্যাসেসমেন্ট ইয়ার হবে 23-24, 6 মাস পরে। মানে 31 ডিসেম্বর যখন বছর শেষ হয় তার 6 মাস পরে 1 জুলাই আসে। তো 6 মাস পরে কি 23-24, 2022 জি স্যার। গেলে পরে। এরকম ভাবে আপনি এই 5টা উদাহরণ এখানে দেওয়া আছে, আপনি এতে করে প্রত্যেকটার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে ইনকাম ইয়ার কখন শেষ হলে অ্যাসেসমেন্ট, ইনকাম ইয়ার কি হলে অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে। বুঝতে পারছেন? জি স্যার। আর ডান পাশেরটা লাস্টেরটা পড়াতে খুবই চাচ্ছি না, লাস্টেরটা পড়াতে চাচ্ছি না, হুম, পড়াবো কিনা ভাবতেছি, কারণ লাস্টেরটা তো এটার সাথে রিলেটেড না। কারণ লাস্টেরটা ও রিটার্ন কখন সাবমিট করতে হবে, জি একটা স্যার। কোম্পানির রিটার্ন কখন সাবমিট করতে হবে, সেই নিয়মটা কি। তার ইনকাম ইয়ার যদি হয় 22-23, অ্যাসেসমেন্ট ইয়ার যদি হয় 23-24, তবে এই কোম্পানিটাকে কত তারিখের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে। যেহেতু রিটার্নের প্রেজেন্টেশন তো আমার বাকি আছে, এটা আগামী ক্লাসে দেখি, তো সেই জন্য আর ওটা বলতে চাচ্ছিলাম না আর কি। তারপরও আপনি এক নজর দেখতে পারেন যে যেগুলো আপনার ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং, তারা রিটার্ন দাখিলের জন্য 6.5 মাস সময় পায়। 6.5 মাস, মানে আমার যদি বছর শেষ হয় 30 জুন 2023, তাহলে আমাকে রিটার্ন দিতে হবে 15 জানুয়ারি 2024-এর মধ্যে, যাতে করে আমি আমার ইয়ার এন্ডিং থেকে, আমি মানে কি কোম্পানি, তার ইয়ার এন্ডিং থেকে যেন আপনার 6.5 মাস সময় পায়। আর 3 নম্বরটা দেখেন, 3 নম্বরে সময় পাচ্ছে একটা ব্যাংক, বীমা বা আর্থিক প্রতিষ্ঠান, তারা রিটার্ন দাখিলের জন্য কিন্তু 8.5 মাস সময় পাচ্ছে। হুম, আপনার তাদের ইয়ার এন্ডিং হচ্ছে ডিসেম্বরে, কিন্তু তাকে রিটার্ন দিতে হবে পরবর্তী বছরের 15 সেপ্টেম্বরের মধ্যে। বুঝতে পারছেন? এইরকম আর কি, এখানে ওইভাবে দেওয়া আছে যে কবে কখন ইনকাম ইয়ার শেষ হলে তার অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে, এবং সেই অ্যাসেসমেন্ট ইয়ারের রিটার্ন তাকে কত তারিখের মধ্যে দিতে হবে। ট্যাক্স ডে মানে কি? ট্যাক্স ডে মানে হলো লাস্ট ডে অফ সাবমিশন অফ রিটার্ন, মানে কোম্পানির ক্ষেত্রে আর কি। আর আমরা ব্যক্তির ক্ষেত্রে তো জানি 30 নভেম্বর, প্রতি বছর 30 নভেম্বরের মধ্যে ব্যক্তিকে রিটার্ন সাবমিট করতে হয়, ব্যক্তি, ফার্ম, হিন্দু আনডিভিডেড ফ্যামিলি, এদেরকে। বুঝতে পারছেন? এই এখন এই জি জায়গাটা স্যার। আপনার ক্লিয়ার কিনা সেটা একটু দেখেন। আমরা কি পড়াচ্ছি? আমরা পড়াচ্ছি ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে পার্থক্য কি, এবং ইনকাম ইয়ার মানে কি হলে তার অ্যাসেসমেন্ট ইয়ার, করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে, এবং ওই অ্যাসেসমেন্ট ইয়ারের রিটার্ন তাকে কত তারিখের মধ্যে সাবমিট করতে হবে। বিষয়টা এরকম, ঠিক আছে? স্যার বিজনেস যদি মাঝামাঝি সময়ে ক্লোজ করে কেউ চলে যায়, হ্যাঁ, যেমন স্যার জানুয়ারি থেকে বিজনেস ওই তো, শুরু হলো। ওইটাই এইখানে বলা আছে। এইটাই আপনি যেটা বলতে চাচ্ছেন, এইটাই এখানে বলা, যে সাম এক্সেপশন টু দ্য রুল অফ অ্যাসেসমেন্ট ইয়ার। যে এত সময় যা পড়ানো হলো যে ইনকাম ইয়ার কখন শেষ হলে অ্যাসেসমেন্ট ইয়ার কখন কি হবে, এটার কিছু এক্সেপশন আছে। যেমন ব্যবসা যদি বন্ধ করে দেয় আপনার, ওই যে যেটা বলছেন ওইটাই 1 নম্বর। যদি ব্যবসা বন্ধ করে দেয় তাহলে কি হবে? কোনো ব্যক্তি চিরতরে যদি বাংলাদেশ ছেড়ে চলে যায় তখন কি হবে? কোনো জাহাজ যদি চিটাগাং পোর্ট ছেড়ে চলে যায় আর যদি না আসে তখন কি হবে? তখন হুম, মানে মিলেমিশে একাকার, তখন ইনকাম ইয়ারও যা, অ্যাসেসমেন্ট ইয়ারও তা, কারণ তারে আর জি পাওয়া স্যার। যাবে না। তো ধরো মারো কাটো যা করো এখনই করো, কারণ এই ব্যবসা বন্ধ করে দিছে, এর 2 দিন পরে আর খুঁজে পাওয়া যাবে না। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। এইটা জি স্যার। মানে নর্মাল, এটা হলো এমার্জেন্সি অ্যাসেসমেন্ট, এবং
এটা হলো ডিপার্চার ফ্রম দ্য জেনারেল ল। মানে এই যে যে লটা পড়ানো হলো, যে ইনকাম ইয়ার শেষ হলে অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে, অ্যাসেসমেন্ট ইয়ার কখন শুরু হবে? পরের বছরের 1 জুলাই থেকে। তো পরের বছর আসা পর্যন্ত তো মানে অপেক্ষা করলে তো শেষ, সেটা পাওয়াই যাবে না। তখন মানে ইমিডিয়েটলি জি ওই স্যার। ইনকাম ইয়ার যা ওইটাকে অ্যাসেসমেন্ট ইয়ার ধরে ওই সময়ই অ্যাসেসমেন্ট তারা জবাই করে ছেড়ে দেওয়া হয়। বুঝতে পারছেন? জি স্যার। এই, ঠিক আছে। জি স্যার, ওকে, ক্লিয়ার স্যার। হ্যাঁ। আর আগামী ক্লাস থেকে আজকে আজকে আমি একটু আগে শেষ করব, যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো তো করবেনই, অসুবিধা নেই। তবে আগামী ক্লাস থেকে আমার চেষ্টা করব যে আমরা ইনকাম ফ্রম স্যালারিতে চলে যাওয়ার জন্য। স্যার আমাদের কিছু হোম আজকে ট্যাক্স দিবেন, মানে কিছু আজ- পড়লাম বাসায় বসে যে এই পর্যন্ত পড়ে আসেন। না না, সেটা বলে যাবো আমি আগামী ক্লাসে কি হবে। আহ, ও, সেগুলো মানে আমি বলে যাবো, অসুবিধা নেই। বুঝতে পারছি। হ্যাঁ বলছি তো, আপনি ক্যাপ্টেনের সাথে কথা বলবো, অসুবিধা নেই। এগুলো সব পাবেন আপনি, এগুলো নিয়ে চিন্তা করবেন না। এগুলো তো প্রথমেই বলছি, হয়তো প্রথম ক্লাসে উনি ছিল না। না, স্যার শুনছি জি স্যার, স্যার, স্যার আপনি আপনি বলছিলেন বলছেন। এটা নিয়ে। বলছি হ্যাঁ কিন্তু বলছি, সবাই তো ক্লাসে স্যার থাকে না। বলছে এটা। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, সেটা হলো যে হেডস অফ ইনকাম কি কি। এই হোয়াইট বোর্ডে লেখা একটু ডিফিকাল্ট। স্যার আপনি ওয়ার্ড বা এক্সেল ইউজ করলে মনে হয় বেটার হয়। স্যার ওই যে স্ক্রিনে অপশন শেয়ার করে স্যার, ওই যে ওয়ার্ডে গিয়ে যদি টাইপ করেন স্যার ওইখানে করা যাবে। হ্যাঁ তাও হয়, রাইট। ওটাও করা জি যায়। স্যার, ওটা ওইটা করে করলে তো ভালো হয়। উম, স্যার ওটা করলে আপনি দ্রুত করতে পারবেন। এই 7টা হচ্ছে হেডস অফ ইনকাম। তো আগামী ক্লাস থেকে আমরা আমরা এইভাবেই যাব, হেডস অফ ইনকাম দিয়ে শুরু করব। জি স্যার। বুঝছেন? জি। তারপরে ধীরে ধীরে আমাদের সবই হবে। আপনাদের উইথহোল্ডিং ট্যাক্স মানে টিডিএস এর উপরে একটা ক্লাস থাকবে, রিটার্নের উপরে থাকবে, ট্যাক্স প্ল্যানিং এর উপরে থাকবে, শেষের দিকে তো থাকবে আপনার ওই ট্রান্সফার প্রাইসিং ইস্যু টিস্যু, এগুলোতে যাবে। হুম। আপনারা যেহেতু একটা লেভেল পার করে আসছেন, সুতরাং আমরা চেষ্টা করব যে হেডস অফ ইনকাম গুলো খুব দ্রুত শেষ করার জন্য। বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। জি স্যার। জি যাতে স্যার। করে আমরা শেষের দিকে অন্তত কোশ্চেন সলিউশন নিয়ে বেশি সময় ব্যয় করতে পারি। কিন্তু হয় কি, আমাকে যদি সাজেস্টেড অ্যান্সারে যেতে হয়, কোশ্চেন সলভ করতে হয়,
প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হয়, তাহলে তুমি না পড়াইয়া কিভাবে প্রিভিয়াস সলভ হবে? জি স্যার, অবশ্যই স্যার স্যার, এটি ঠিক আগে আছে তো স্যার, বুঝতে হবে এইটাই। আমাদেরকে। এইটা আপিল ট্রাইব্যুনাল নিয়ে তো আর এই আমাদের এর পরেও তো সেকশন থাকবে নাম্বার কি মেমোরাইজ করাটা নেসেসারি? আপিল ট্রাইব্যুনাল হবে, সবই থাকবে, আমরা সিলেবাসে যা আছে সবই পড়াবো। ইথিক্স। জি এই স্যার। হবে না। হ্যাঁ, স্যার সেকশন নাম্বার কি আমাদের মেমোরাইজ করাটা নেসেসারি? সেকশন না, এটা অত দরকার নেই, এটা সম্ভবও না এতদিন পর্যন্ত স্যার ইনকাম। একটু বলেন একটু কি? একটু ভালো হবে যদি আমাদের কোশ্চেন আমরা কিভাবে আনসার করব স্যার, মানে কোনটার জন্য কিভাবে মার্কটা থাকবে বা কিভাবে আনসার করা উচিত, ওইটা যদি শেষে একটু বলে দেন আমাদের জন্য একটু ভালো হবে। ক্লাস না বলে শেষে দেব। যদি টাইম থাকে আর কি। না, অবশ্যই অবশ্যই। আমরা শেষে মানে কি, শেষের দিকের ক্লাসে, আজকের ক্লাসে। জি স্যার। জি স্যার স্যার। আমি দেখছি 6 মার্ক 4 মার্ক এইভাবে কোশ্চেন আছে স্যার, কিন্তু হুম। কোশ্চেন অনেক বড় ওই সাজেস্টেড তো অ্যান্সার গুলো। মানে একটু ধৈর্য সহকারে এগুলা হয় কি, আমরা যখন কোশ্চেন সলিউশন শুরু করব তখন জি স্যার। দেখবেন কঠিন মনে হবে না। কিন্তু হয় কি, জি প্রথম দিকে স্যার। সবাই একটু ভড়কে যায়, প্রথম দিকে খুব বড় কোশ্চেন দেখে সবাই একটু ভড়কে যায়। তো যাদের একটু সাহস বেশি, কনফিডেন্স বেশি, তারা মনে করে যে আহ, মানে মানে কি কি হবে, আমি যা পারি দিয়ে যাই, মানে কেউ না কেউ তো পাশ করবে, তাই না? জি স্যার। এটা মনে করার কোনো কারণ নাই যে আমার আশেপাশে যারা পরীক্ষা দিতেছে সবাই খুব ভালো পরীক্ষা দিতেছে, এটা মনে করার কোনো কারণ নেই। বুঝতে পারছেন? জি স্যার। ওইটাই আর কি, ওই কনফিডেন্স যদি আপনার ভিতরে থাকে যে না আমিও পারি, আমি পারবো না কেন, এবং চারপাশে তাকাবেন, পরীক্ষার হলে যে সমস্ত ছাত্ররা পরীক্ষা দেবে সবার দিকে তাকিয়ে মনে করবেন সব গরু ছাগল পরীক্ষা দিতেছে, আমি বেস্ট, আমারে দিয়েই হবে। বুঝছেন? জি এটা স্যার। যদি মনে করেন তাহলে পরীক্ষা ভালো হবে। আর যদি পাশের দিকে তাকিয়ে ইনশাআল্লাহ। হায় হায় সমানে লিখতেছে, আমি কিছুই পারতেছি না, হায় হায়, তাহলে শেষ। জি স্যার। আর হ্যাঁ, আমার তো উল্টা মনে হয় স্যার, সবাই লিখতেছে আর আমি ঠিক, আমি গরু। ওই তো এই জন্যই তো হয় না, এই জন্যই তো আপনার কি হয়। হবে হবে, এত আদর বাচ্চা কান দিকে। স্যার, স্যার একটা জিনিস কি আমরা করতে পারি কিনা, যেটা হচ্ছে স্যার, হুম, আচ্ছা, তাইলে আমরা আজকে কয়েকটা জিনিস দেখাইলাম আপনাকে। প্রথম কথা হলো ইনকাম ট্যাক্সের উপর একটা জেনারেল প্রেজেন্টেশন, তারপরে ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার মধ্যে পার্থক্য কি, ইনকাম ট্যাক্স অথরিটি কারা, তারপরে এখন দেখাইলাম যে হেডস অফ ইনকাম গুলো কি কি, এবং আগামী ক্লাস থেকে তো আমরা ডাইরেক্ট চলে যাব ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে। বুঝতে পারছেন? তো এর মাঝখানে আর কোনো আপনার কোনো কোশ্চেন আছে কিনা? আপনাদের তো অনেক কোশ্চেন। তো স্যার আমার একটা কমন যেহেতু আমি মিস্টেকে হ্যাঁ নতুন কিছু শুরু করতে চাচ্ছি না, এই জন্য আপনারা চাইলে এখন মানে কোশ্চেন করতে পারেন। জি স্যার আমরা স্যার হ্যাঁ, তাহলে ওই যে কমন এক্সামের ইয়েটা একটু তাহলে বলে দেন। এক্সামের এটা এখন বলে লাভ হবে না, কারণ হয় কি আমি বলি আপনাকে, ওকে স্যার। এখন বললে লাভ কি, আপনার তো এক্সাম তো কালকে না, কালকে জি তো স্যার। এক্সাম না, তো সুতরাং স্যার আমাদের আমার একটা প্রশ্ন ছিল। না, সব প্রশ্নের উত্তর দেবো আমি, প্রতিটা কোশ্চেনের উত্তর হয় এই ক্লাসে। বুঝছেন? সুতরাং আপনার অধৈর্য একটা হওয়ার শেষ করুক, কোনো দেখেন মানে নেই। আপনি করেন। হ্যাঁ, তো একটা সুতরাং একটা করে ওইটার শেষ জন্য করি। আপনি লাইন দেন, আপনি কিউ দেন, তো দিয়ে আপনি একটার পর একটা কোশ্চেন আমাকে করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা হলো আপনার সবাই দেখি আগ্রহ, স্যার একটু পরীক্ষা কেমনে পাশ করবো, লিখলে পাশ করবো, কিভাবে লিখলে পাশ করবো, বাকি এগুলো তো শেষের দিকের ক্লাসের কথা, এগুলো তো প্রথম ক্লাসের কথা না। প্রথম তো পড়বেন শিখবেন, তারপরে না পরীক্ষা, আগেই জি পরীক্ষা। স্যার। প্রথম আছে বলেন, প্রিলিমিনারি। বলেন কি বলতে চাচ্ছেন, বলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছিল আহ স্যার এই যে পরিবেশ সারচার্জ নিয়ে আর কি। হ্যাঁ বলেন। স্যার এইটা কিভাবে মানে ক্যালকুলেশন হবে বা কে কাটবে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলতেন। হ্যাঁ বলছি তো, পরিবেশ সার্চার এটা হলো আপনার পরিবেশ সার্চারটা নতুন আসছে, তো এইটা আহ, এটা নতুন আসছে এবং দাঁড়ান এটা দেখাচ্ছি। স্ল্যাব দেওয়া আছে স্যার, এটা হচ্ছে গাড়ির সিসি অনুযায়ী স্যার। সে তো জানি, ওইটাই বের করতেছি। দেখতে পাচ্ছেন?
জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। হুম, এটাই আর কি পরিবেশ সারচার্জের জন্য যে নূতন নিয়ম, এবং এটা ফাইন্যান্স অ্যাক্ট এবারে আসছে, নূতন আসছে, আগে কোনোদিনও ছিল না। এবং এই পরিবেশ সারচার্জ কাদের, কোন গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য? এটা হলো কার, জিপ বা মাইক্রোবাস। এবং এই কার, জিপ বা মাইক্রোবাস কার থাকলে দিতে হবে, কোনো ব্যক্তির না, যার থাকবে তারই দিতে হবে। কোনো একটা কোম্পানি, ধরেন 14টা গাড়ি আছে, মরছে, ওই একটা বাদে বাকি বাকি সবগুলারও তাকে পরিবেশ সারচার্জ দিতে হবে। হুম তো এটা নিয়ে বাজারে প্রচন্ড সমালোচনা, যে হুম একটা কোম্পানির কি একটা গাড়িতে চলে নাকি? তো কোম্পানিতে একাধিক গাড়ি থাকবেই, 14-15টা গাড়ি থাকে, স্যার, গ্রুপ অফ কোম্পানিতে তো শশা গাড়ি স্যার। 6টা গাড়ি, তাহলে এইভাবে মানে একটা গাড়ির বেশি 29 হলে টাকা। হুম। এবং তাও কি, তাও ভয়াবহ ব্যাপার, আপনি যে পরিবেশ সারচার্জ দিবেন এটা আপনার ইনকাম ট্যাক্সের সাথে সমন্বয় হবে না, এটা বাড়তি। জি এটা জি। স্যার এটা একটা নিয়ে একটা কোশ্চেন ছিল তো স্যার। স্যার এক্সপিরিয়েন্স এইটা নিয়ে এনভায়রনমেন্ট আগে দিতে হবে। হ্যাঁ, এই সিনেমাটা নিয়ে এখন যত কোশ্চেন আপনি করতে পারেন, আমি তো নতুন সিনেমা টানাইছি, জি বুঝছেন? জি হুম। স্যার, এনভায়রনমেন্টাল সারচার্জ যেটা, এটা যেহেতু আমি অ্যাডজাস্ট করতে পারবো না ইনকাম ট্যাক্স পেমেন্টের সাথে, এটা আমি রিটার্নে শো করব ঠিকই, বাট আমি অ্যাডজাস্ট করতে পারবো না, তাই তো স্যার? জি না, এটা খরচা, এটা আইটি 10BB-তে যাবে। ও খরচ খরচ অর্থাৎ আমি আমার পারিবারিক ব্যয়, এটা এটা এক্সপেন্ডিচার। এটা আপনি যদি ব্যক্তি হন আপনার পারিবারিক ব্যয়ের মধ্যে যাবে, আর আপনি যদি কোম্পানি হন আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচারের মধ্যে যাবে, হুম, বুঝছেন? বুঝতে স্যার পারছি। এটা অ্যাপ্লিকেবল কি ওই যে কার ফিটনেস যখনই রিনিউ করতে যাবো তখনই? রাইট, রাইট। এটা কে আচ্ছা আদায় করবে? বিআরটিএ। স্যার, বিআরটিএ বিআরবিএস করবে। যখন গাড়ি কুড়াই করা হয় তখনই তো স্যার ইনফরমেশন হয়ে যায় যে কয়টা গাড়ি আছে না, এই হ্যাঁ, বিআরবিএস তখন নিতে হয়। হ্যাঁ, বিআরটিএ যখন গাড়ি রেজিস্ট্রেশন করবে বা ফিটনেস, মানে 1 বছর পর পর তো ফিটনেসের জন্য পাঠাইতে হয়, জি তো জি তখন তো তারা ওই যে যখন গাড়ির এআইটি, রোড ট্যাক্স, তারপরে ফিটনেস, এই টাকাগুলো নেয়, তখন তারা দেখে যে এই নামে কয়টা গাড়ি, জি স্যার, বুঝতে পারছি। বুঝছেন? তাহলে তো স্যার কোম্পানিগুলোর কস্ট অনেক বেড়ে যাবে। রাইট, কোম্পানিগুলো ও, কস্ট বেড়ে, ইউজ। এবং এটা নিয়েও যথেষ্ট সমালোচনা এখন। সমালোচনা দুই ধরনের, এক হলো এই যে কার, মানে এই যে ছবিগুলো আপনি দেখতেছেন, এরা কি বায়ু দূষণ করে? বায়ু দূষণ করে তো 6 নম্বর বাস। 6 নম্বর স্যার বাস ট্রাক স্যার, ট্রাক আছে যেগুলো স্যার ওই ওই হ্যাঁ, নেই, মানে যার তাহলে ফিটনেস নেই ওইসব ট্রাক গুলো। তাহলে চিন্তা করেন, যেগুলোর পিছন দিয়ে আপনারা দেখেন যে কালো ধোঁয়া সমানে বের করতেছে, তারে ধরার কেউ নাই। আর এরা, একটা লোকের 2টা গাড়ি আছে, একটা ফ্যামিলিতে একজনের নামেই 2টা গাড়ি, কথার কথা তার দিতে হবে এই খেসারত। আর জি কোম্পানির জন্য মানে দুই ধরনের সমালোচনা, একটা হলো যে পরিবেশ সার্চার যদি নিতেই হয় তাহলে আপনি বাসের উপরে করেন, ট্রাকের উপরে করেন, যারা রিয়েলি পরিবেশ দূষণ করে। 2 নম্বর কথা হলো যে এটা ব্যক্তিকে করেন, ঠিক আছে, ব্যক্তির একাধিক গাড়ি থাকাটা ডিসকারেজ করতেছেন, ভালো কথা, তাহলে ঠিক আছে ব্যক্তিকে করেন, কোম্পানিকে কেন? জি স্যার, এই দুইটা কোম্পানি তো তার সমালোচনা, প্রয়োজনে লাগবেই স্যার গাড়ি। সেটাই কথা। স্যার এই লটা কি স্যার ফাইনাল, মানে ইমপ্লিমেন্টের জন্য কি স্যার রেডি? হ্যাঁ, তাই তো হওয়ার কথা। এবারে নতুন আইন হয়েছে না, আইনটাও তো হয়েছে, 6 মাস হয়ে গেছে। মানে সামনের বছর ইমপ্লিমেন্টেড হবে তাই তো স্যার, মানে কার্যকারী ওই আপনার টাকা পয়সা এটি। সামনের বছর না, এটা তো ইনস্ট্যান্ট কার্যকর হওয়ার কথা, না 1 না, জুলাই। এটা হ্যাঁ অলরেডি স্যার, অলরেডি ইমপ্লিমেন্টেড এরা দিচ্ছে, হচ্ছে। পেমেন্ট না করতেছে, মানে এটা পেমেন্ট হচ্ছে। এটা তো হচ্ছে, মানে সামনের পর বছরে ধরে এই ইস্যু গুলো দেখা যাবে বেশি। মানে স্যার এটা কি 23-24 ইনকাম ইয়ারে দেখানো লাগবে নাকি হ্যাঁ 22-23? হ্যাঁ হ্যাঁ। আরে নিলে তো দেখাবেন, আপনার যদি এরকম জোর করে বিআরটিএ আপনার পরিবেশ সার্চার্জ নেয়, তখন তো আপনার এটা অডিটেড অ্যাকাউন্ট যখন আপনি করবেন তখন খরচে দেখাবেন, আপনি যখন ব্যক্তি রিটার্ন সাবমিট করবেন আপনি আইটি 10BB-তে ভাত মাসের সাথে দেখাবেন, জি স্যার, ঠিক কিনা তাহলে? যেকোনো এক জায়গাতে অ্যাডজাস্ট করতেই হবে স্যার। হ্যাঁ, স্যার দেখাতে। স্যার ট্রান্সপোর্ট বিজনেস যে করে তার ক্ষেত্রে কি হবে? রেন্টে কার? এইরকম আলাদা কিছু বলা নেই, এখানে নিচে 2টা কথা বলা, 1 2, ওখানে আপনি যে কারণ বলছেন ট্রান্সপোর্ট বিজনেসও তো কোম্পানি, তো যদি এক লাইক কোম্পানি মনে করেন তাও তো এই একই, কোম্পানির জন্য তো একই প্রযোজ্য। এইখানে এই ট্রান্সপোর্ট সিনেমায় যা আছে এর বাইরে কোনো কথা নাই, এক কথায়। বুঝছেন? স্যার, একটু মিনিমাম ট্যাক্স নিয়ে কথা বলতে পারি? স্যার হ্যাঁ, বলেন বলেন। স্যার, আমি যতটুকু ক্লাস করছি তাতে আমি যতটুকু জানি যে আমার 3.5 লাখ হইলে বা আমার এরিয়া অনুসারে মিনিমাম ট্যাক্স হয়। এখন ব্যাংকিং এর ক্ষেত্রে যখন ইন্টারেস্ট হয় সেক্ষেত্রে যদি
তার ইনকাম 3 লাখের নিচেও হয়, তার ক্ষেত্রে কি মিনিমাম ট্যাক্স হবে? শোনেন, এখানে একটা কথা বলি, বুঝছি জি স্যার। কি বলতে চাচ্ছেন। আমি একটা উদাহরণ দিই, আপনার কথা আমি বুঝছি, বাকিরা কেউ বোঝে নাই। তো বাকিদের বোঝানোর জন্য আপনার কোশ্চেনটা আমি একটু রিপিট করি। সেটা হলো, ধরেন আমি একটা উদাহরণ দিই, আমি যদি একটা অঙ্ক দেই বা একটা উদাহরণ দেই তাহলে সবার কাছে ক্লিয়ার হয়, মানে শুধু কথা বললে ক্লিয়ার হয় না। কিরকম শোনেন, ধরেন আমি চাকরি করি আর আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো এখন দেখা গেল আমার বেতন থেকে আয় কত? বেতন থেকে আয় হচ্ছে 2.5 লাখ টাকা। আর আমার ব্যাংক ইন্টারেস্ট কত? ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে ধরেন কথার কথা 25,000 টাকা। ভালো করে শুনেন, ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে 25,000 টাকা, এবং এই 25,000 টাকার উপরে ব্যাংক 10%-এ 2.5 হাজার টাকা আমার কাছ থেকে কেটে রাখছে। এবং এইবারে নতুন আয়কর আইনে, বাংলা আইনে যেটা করছে সেটা হলো, এই যে 2.5 হাজার টাকা কেটে রাখছে ব্যাংক, এটা মিনিমাম ট্যাক্স। এটা আবার অন্য ধরনের মিনিমাম ট্যাক্স, ওই মিনিমাম না, 5, 4, 3 না, যেটা আজকে পড়ানো হয়েছে ওই মিনিমাম থেকে এই কোশ্চেনটা হয় নাই। আপনি কোশ্চেন করছেন আর একটু অ্যাডভান্স লেভেলে গিয়া, যেগুলো আমি আগামীতে পড়াবো, সেইখান থেকে কোশ্চেন করছেন। তো কোশ্চেন করছেন, কোনো অসুবিধা না, আমি কোনো মাইন্ড করি না, আমি আপনার উত্তর দিয়ে দেই। সেটা হচ্ছে, সবাই ভালো করে শোনেন, যেটা হলো আমার স্যালারি থেকে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 2.5 লাখ, আমার ব্যাংক ইন্টারেস্ট ইনকাম হচ্ছে 25,000, আমার টোটাল ইনকাম হচ্ছে 2,75,000। কিন্তু এখান থেকে আমার অলরেডি ট্যাক্স কেটে রাখছে 2.5 হাজার। এখন আমার কি হবে? আমার তো 3.5 লাখ এক্সিড করে নেই। আমার তো আমরা তো এতক্ষণ ধরে পড়ছি যে 3.5 লাখ টাকা যদি অতিক্রম না করে তাহলে নো ট্যাক্স, মানে জিরো ট্যাক্স। তাহলে কি এই 2.5 হাজার টাকা আমার যে কাটা আছে, আমার ইনকাম যেহেতু 3.5 লাখ টাকা এক্সিড করে নাই, তাহলে কি 2.5 হাজার টাকা আমি ফেরত পাবো? উত্তর হচ্ছে নো। কেন নো? নতুন আইন করছে এবারে বাংলায়, নতুন, এর আগে এই আইন কখনোই ছিল না। সেটা হলো, এই 2.5 হাজার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে না, এবং বলছে যা কাটছে ওটা মিনিমাম। মানে এখন হিসাব করে দেখতে হবে যে আপনার আরো দিতে হয় কিনা, পিছে তাকানোর সুযোগ নাই, সামনের দিকে তাকাবেন আরো দিতে হবে কিনা। তখন উত্তর হলো না, আমার তো 3.5 লাখ এক্সিড করে নাই, তো আমার তো আর নতুন করে কোনো ট্যাক্সের কোনো প্রশ্নই আসে না, যা গেছে গেছে। কি গেছে? 2.5 হাজার চলে গেছে। 2.5 হাজার কি আমি দিছি? না, জোর করে কেটে রাখছে আমার কাছ থেকে, এবং কেটে রাখার পরে বলছে যে ওই টাকা তোমাকে দেওয়া হবে না ফেরত, ওটা মিনিমাম ট্যাক্স। বুঝতে পারছেন? এটা কি ফাইনাল এরকম কোনো সেটেলমেন্ট কি প্রভিশন করা হয়েছে যে কোনো রিফান্ড, কোনো হিউজ অ্যামাউন্টের বা একটা মিনিমাল অ্যামাউন্টের যদি রিফান্ড থাকে তাহলে অডিটে উঠবে পেপার? না না, এরকম কিছু নেই। এবার কোত্থেকে পাইছেন? আমি একটা বলতেছি কোশ্চেন ছিল স্যার, ক্যাপিটাল গেইন নিয়ে স্যার, এটা করবো স্যার? না 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 না, ক্যাপিটাল গেইনের উপরে ক্লাস আছে তো আগামীতে। স্যার এটা কি উইথহোল্ডিং ট্যাক্স বলে এরকম হচ্ছে? ওই না, তো ওইখানে উইথহোল্ডিং শুধু ট্যাক্সের মিনিমাম উপরে একটা একটা ক্লাস অ্যামাউন্ট ছিল হবে। তো। উইথহোল্ডিং ট্যাক্সের উপরে এখানে আমি নেক্সট করবো স্যার। উইথহোল্ডিং ট্যাক্সের উপরে একটা আস্ত ক্লাস হবে, ক্যাপিটাল স্যার, গেইনের উপরে ক্লাস হবে। জি স্যার, এই বলেন। মিনিমাম ট্যাক্সটা তো 163 তে পড়ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, 163। স্যার এগুলো তো ওই যে এফডিআর এর ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট, তারপরে সেগুলো সেগুলোর কথাই তো তারপরে বলছি। সঞ্চয়পত্রের ইন্টারেস্ট, এগুলো তো সবগুলোই মিনিমাম ট্যাক্স। সবগুলো মিনিমাম ট্যাক্স। স্যার এর ভিতরে যদি কোনোটা স্যালারি ফাইনাল, থেকে কোনোটা স্যালারি ফাইনাল। থেকে স্যার স্যালারি থেকে যদি টিডিএস টা কাটা হয় তাহলে তো আমরা এইটা মিনিমাম ট্যাক্স দিয়ে ওইটা হচ্ছে আমরা তো ক্রেডিট নিতে পারবো, তাই না স্যার? স্যার এই যে স্যার এই 2.5 হাজার টাকা যে স্যার ব্যাংক আমাকে কেটে রাখলো স্যার, এই 2.5 হাজার টাকা কি আমার তো আমার তো কোনো ট্যাক্স হয় নাই, মিনিমাম ট্যাক্স নিচে, এখন মিনিমাম ট্যাক্স যেহেতু কাটছে, এখন কি স্যার আমার যদি সম্পত্তি থাকে তাহলে কি সারচার্জ কি এই 2.5 হাজার টাকার উপরে হবে? হ্যাঁ, তা তো হবেই, এই 2.5 হাজারের উপরে হবে, অসুবিধা কি? কিন্তু আর আমার স্যার তো তার স্যার কোনো তিন ট্যাক্স ছিল নম্বরই না। নাই স্যার, যে রিটার্নই জমা দেয় না সেই ক্ষেত্রে স্যার এটা কি মনে করেন কোশ্চেন? অনেকে রিটার্নই নাই স্যার। রিটার্ন নাই, আপনি ঘুমায় থাকেন, আপনার জন্য এত চিন্তা কিসের? স্যার এনভায়রনমেন্ট ট্যাক্স নিয়ে আমার একটা কোশ্চেন আছে স্যার। কি কোশ্চেন? মানে এক এক করে করলে মানে উত্তর দিতে পারি। থ্যাংক ইউ স্যার। এরকম চারটি যদি এরকম আউলিয়ে নেন তাহলে কেমনে করবো? স্যার কোশ্চেনটা কি করবো স্যার? জানি না করবেন কিনা, দেখেন যদি একা করতে পারেন করেন। স্যার আপনি বললেন যে এনভায়রনমেন্ট ট্যাক্সটা কোম্পানির ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে দেখাবে, এটা কি স্যার ট্যাক্সের ইন থেকে কি অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার স্যার? হ্যাঁ, অ্যালাউবল এক্সপেন্ডিচার। জি থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল
মিনিমাম এআইটি যে আমরা দেই স্যার গাড়ির ট্যাক্স স্যার, এআইটি স্যার, ওইটা কি স্যার আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবো স্যার আমার কোম্পানি অ্যাকাউন্টসে স্যার? না না, নয়াকারে না। ওই কি, গাড়ি ট্যাক্স আপনাকে পড়াইছি দেখি একটু আগে, যে আমার ট্যাক্স আসছে 16,000, আমার গাড়ির জন্য দেয়া আছে 25,000, তো সুতরাং 16,000 মাইনাস 25,000 সমান সমান 0। পড়াইছি না আপনাকে? আপনি 9,000 ক্যারি ফরওয়ার্ড করবেন মানে? আপনি ক্লাসে ছিলেন না পীযূষ? ছিলাম স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার। তাহলে মানে কি কোশ্চেন করলেন? বলেন। আমার একটা স্ল্যাব নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, এটা আমরা স্যার প্র্যাকটিক্যাল করতে গিয়ে একটু প্রবলেম হয়, মানে একটু কনফিউশন হয় আর কি। জিনিসটা হচ্ছে অনেকে হচ্ছে 3.5 লাখ টাকার উপরে হলেই বলে মিনিমাম ট্যাক্স দিতে হবে, আবার কেউ কেউ বলছে টোটাল যে আমার অ্যামাউন্ট তার থেকে 1/3 বাদ দিয়ে যদি 3.5 লাখ ক্রস করে তাহলে আসবে, অর্থাৎ সেক্ষেত্রে 5,25,000, 1/3 1,75,000 বাদ দিয়ে 3,50,000 ক্রস হলে। তো স্যার এই দুটোর মধ্যে আসলে কোনটা কারেক্ট এবং কোনটা এটাই ভুল আগামী একটু ক্লাসে পড়ানো হবে। এইটাই যারা চাকরিজীবী তারা যে টোটাল বেতন ভাতা পায়, এখান থেকে 1/3 বা 4.5 লাখ এর মধ্যে যেটি কম ওইটা করমুক্ত। ধরেন কথার কথা, এক ভদ্রলোক 10 লাখ টাকা বেতন পায়, তাহলে 10 লাখ টাকা যে বেতন পায় এটি তো আগামী ক্লাসে পড়ানো হবে, যে 10 লাখ টাকা যে বেতন পায় এই 10 লাখ টাকাই কি তার ট্যাক্সেবল ইনকাম? 10 লাখ টাকার উপরে কি তাকে ট্যাক্স দিতে হবে? উত্তর হলো নো। No, sir. তাহলে তাকে কত টাকার উপরে ট্যাক্স দিতে হবে? তার ট্যাক্সেবল ইনকাম কত হবে? 10 লাখ টাকার 1/3 আসে 3,33,333 অথবা 4.5 লাখ, 4.5 লাখ অথবা 3,33,333, যেটি কম, মানে 1/3 যেটা কম, তো যেটা কম সেটা হবে বিয়োগ। 10 লাখ থেকে 3,33,333 টাকা বিয়োগ করলে আসে 6,66,667। এইটাই হবে তার ট্যাক্সেবল ইনকাম। এইটাই এখন স্ল্যাবে ফেলতে হবে। ওই আচ্ছা এখানে 6,66,667 টাকার প্রথম 3.5 লাখ টাকা শূন্য, এইভাবে করে যা ট্যাক্স আসে তাই। বুঝছেন? স্যার এখানে জাস্ট কনফিউশনটা স্যার একটু যদি আমি বলি, সেটা হচ্ছে যে মানে আমার যে কোয়েশ্চেন ছিল 3.5 লাখ হলেই মিনিমাম ট্যাক্স 5,000 দিব, নাকি 5,25,000 আমার টোটাল ইনকাম আসছে, 5,25,000 থেকে 1/3 বাদ দিলে 3.5 লাখ যেটা আসবে ওটা ক্রস করলে, অর্থাৎ এখানে আমার দুটো ইনকাম যা আছে, কেউ বলতেছে 3.5 লাখ ক্রস হলে, কেউ বলছে 5,25,000 ক্রস হলে, অর্থাৎ 5,25,000 থেকে 1/3 বাদ দিয়ে তারপরে যদি 3.5 লাখ ক্রস করে, অর্থাৎ এখন এই এই মাঝখানে আমরা কনফিউজ যে 3.5 লাখ ক্রস করলেই মিনিমাম ট্যাক্স দিব, নাকি 5,25,000 যেখান থেকে 1/3 বাদ দিয়ে 3.5 লাখ হবে, এই জিনিসটা স্যার। না, 5,25,000 হবে সেক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, তাহলে 5,25,000 এর নিচে যদি কেউ টোটাল ইনকাম হয় তাহলে তাকে কোনো ট্যাক্স গ্রস দিতে আর কি, হচ্ছে না। গ্রস। গ্রস জি নিয়ে জি এত চেঁচামেচি করতেছেন কেন? আপনাকে যে ফর্মুলা শিখাইলাম এটা বুঝেন নাই? যে আমার গ্রস ইনকাম, আমি এক জায়গায় জব করি না, আপনার এই যে 10 লাখ টাকার উদাহরণ দিলাম এটা আপনার মনে ধরে নাই? স্যার বুঝেন না স্যার, বুঝে না স্যার বেশি বুঝালি লাস্টে ভুলে যাবেন স্যার। আপনি যা দেখাইছেন এগুলো স্যার দেখতে দেখি আগামী ক্লাস ইনশাআল্লাহ এটা আরো কোনো ভালো হবে। প্রশিক্ষণ হলো? স্যার আমি একটা না, স্যার আপনাকে তো আমাদের যে সুন্দরভাবে বুঝাই টপিক গুলো দিলাম আছে যে স্যার 10 লাখ টাকা কারোর যদি ইনকাম, টোটাল স্যালারি হয় তাহলে তার ট্যাক্সেবল স্যালারি কত হবে এবং কিভাবে ট্যাক্স আসবে, তাই না? জি স্যার। ওইটাই তো ক্লিয়ার একটা মানে উদাহরণ ছিল। যাই হোক আর কি। স্যার আপনি কোশ্চেন ফ্লোর ওপেন করছেন, এটা কখনো শেষ হবে না স্যার, এর থেকে বেটার হয় আজকে যদি স্যার স্যার এখানে শেষ করি। না না, স্যার ঠিক আছে। আপনি হচ্ছে স্যার স্যার ডকুমেন্ট গুলো একটু দিয়েন স্যার, ইনকাম ওই খাতগুলো আমাদের ক্যাপ্টেন স্যার হ্যাঁ, একটা মিনিট ভাই, নাইট ভাই আমি স্যারের সাথে বলি স্যার, সেটা হচ্ছে শোনেন আজকে ইয়েগুলা এখানে স্যার শেষ করে দিই। সিনপসিস গুলা। আজকে ওই সিনপসিস গুলা আপনার ক্যাপ্টেন কে? স্যার ক্যাপ্টেন, আমি হ্যাঁ, তুহিন গাজী স্যার, আমি স্যার তুহিন গাজী। তুহিন গাজী। ওই তুহিন গাজী, আপনি একটা জি কাজ স্যার, করেন, আমার সমস্ত হ্যান্ডআউট গুলো এগুলো আপনি আগামী জি স্যার, সপ্তাহে পরবর্তী ক্লাস যেদিন হবে তার আগে বা পরে আপনি এক সময় আমার কাছ থেকে এসে নিয়ে যান, আমি জোগাড় করে রাখবো, রেডি করে রাখবো। আমি বসি ম্যাথস অ্যান্ড যে পার্টনার্স, সিএ ফার্ম, এসএমসি টাওয়ারে, লিফটের 7, ওইখানে এসে আমাকে জি স্যার, খুঁজবেন, আমি সব রেডি করে রাখবো, আমার সঙ্গে দেখা করবেন, আপনাকে আমি সেট দিয়ে দেবো। আজকে যা পড়ানো হয়েছে এবং আগামী সব ক্লাসগুলোতে যা পড়ানো হবে আপনি অ্যাডভান্স পেয়ে যাবেন। তুহিন গাজী শুনতে পাচ্ছেন? জি স্যার, জি হ্যাঁ, স্যার, জি স্যার আমি ঠিক শুনতে আছে। পাচ্ছি স্যার। হ্যাঁ, তবে আপনি একটা স্যার কাজ আমি করবেন, কি সেটা হলো ইয়া আগামী নেক্সট ক্লাসের পরে। না নেক্সট না, আপনি কালকে পরশু আসবেন না, আপনি আমি বললে জি আসবেন। স্যার, বুঝছেন? আপনি ম্যাথস স্যার অ্যান্ড তাহলে যে হচ্ছে পার্টনার্স সিএ ফার্মে আসবেন, কবে আসবেন সেটা সেকেন্ড ক্লাসে বলে দেবো। ঠিক আছে? ওকে, জি স্যার, জি স্যার, ঠিক আছে। ওকে তাহলে স্যার, আজকে থ্যাংক এই ইউ স্যার। পর্যন্তই থাক, আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকে একটু আগে মানে শেষ করে ওকে দিচ্ছি। স্যার। স্যার ঠিক আছে? সফট কপি কি পাবো না এমনি?
না, বলে দিছে আপনি প্রথম না দিকে না C স্যার, ক্লাসে দিবে এক হার্ড কথা কপি। 14 বার বলতে হয়। একটু স্যার শৃঙ্খলিত হার্ড কপি দিবে বলছে ক্লাসগুলো ভাই। করেন, তাই না? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার